নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি আজ বেশ অনেক দিন যাবৎ পাঠ করছি। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আগের দিন যা পাঠ করেছিলাম আজকে ঠিক তারপর থেকে পাঠ করা শুরু করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো বন্ধুরা, আপনারা ভাবতেই পারেন যে রোজ আমি কেন একই কথা বলি। কারণ আমরা শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ ছাড়া এক পা এগোতে পারি না। তার আগে মাতাকে প্রণাম না জানালেও আমরা জীবনে কোনোদিনও এগোতে পারবো না। তো তাদেরকে স্মরণ না করে, তাদেরকে ভক্তি শ্রদ্ধা ভরে প্রণাম না জানিয়ে কোনো কাজ আমরা এগোতে পারি না। তাদের আশীর্বাদ সর্বদাই আমাদের মাথার উপর বর্ষিত হয়। তো এই প্রণাম না জানিয়ে আমি কোনো সময় পাঠ শুরু করতে পারি না, কারণ তাদের আশীর্বাদেই আমি এই পাঠকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আপনারাও আশা করি কথাটা আমার বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। তো আর কথা বাড়াবো না, এবার পাঠ করা শুরু করছি। প্রায় 8 থেকে 10 মাইল রাস্তা এই বেদানা রাজ্যের ধার দিয়াই তাহাদের যাইতে হইয়াছিল। তাহারা কিছু বেদানা খাইয়াছিলেন কি না জিজ্ঞাসা করায় ঠাকুর বলিয়াছিলেন যে প্রয়োজন হয় নাই। আমি রহস্য করিয়া ঠাকুরকে বলিয়াছিলাম যে একবার যদি সেখানে যাইবার ও ফিরিবার রাস্তাটা ভালো করিয়া বাতলাইয়া দিতেন, তবে বোধ হয় 2-4 বৎসরের মধ্যেই বেদানার কারবার করিয়া একেবারে লাল হইয়া যাইতে পারিতাম। আমার কথায় ঠাকুর হাসিয়া উঠিলেন, কিন্তু কিছু বলিয়াছিলেন কি না ঠিক স্মরণ নাই। যাই হোক, ইহার পর কিছু দূর চলিয়া তাহারা অপর একটি আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। এই আশ্রমে নিশ্চিন্ত শান্তিময় পরিবেশের কথা ঠাকুর বিশেষ করিয়া বলিয়াছিলেন। বাঘ, ভাল্লুক, হরিণ, নীলগাই এখানে সকলে একত্রে বাস করিত। কেহ কাহাকেও হিংসা করিত না। আমরা নিজেরা হিংস্র, সুতরাং আমাদের পক্ষে এরূপ একটা উদ্ভট কথা বিশ্বাস করা উঠা সহজসাধ্য নহে। কিন্তু ঠাকুর বলিলেন যে নিজের ভিতরে হিংসা না থাকিলে মনুষ্যতর জীবজন্তুরা হিংসা তো করেই না, বরং অনেক সময় আনুকূল্যই করে। এই প্রসঙ্গে তাহার গত যাত্রায় বৃন্দাবন থাকাকালীন একটি ঘটনা উল্লেখ করিলেন। বৃন্দাবনে তিনি বাতে আক্রান্ত হইয়াছিলেন। হাঁটু 2টি ফুলিয়া উঠিয়া তাহাকে একেবারে শয্যাশায়ী করিয়া দিয়াছিল। এই বাতের আক্রমণে তিনি প্রায় ভুগিতেন, এবং কি করিয়া যে এই রোগ তাহার দেহে অনুপ্রবিষ্ট হইয়াছিল বেদবাণীর 2য় খণ্ডে সম্পাদকীয়তে তাহা সবিস্তারে বলিয়াছি। এখানে আর পুনরুক্তি কোনো প্রয়োজন আছে বলিয়া মনে করি না। এ যাত্রায় আক্রমণ একটু বেশিই হইয়াছিল এবং শুশ্রূষা করিবারও কেহ সেখানে ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যখনই যন্ত্রণা দুঃসহ হইয়া উঠিত, তখনই কোথা হইতে এক বৃহৎ আকার হনুমান ঠাকুরের ঘরে ঢুকিয়া খানিকক্ষণ তাহার পদসেবা করিয়া যাইত, এবং ঠাকুরের যন্ত্রণারও অনেকটা উপশম হইত। এমনকি কুজা হইতে গ্লাসে জল গড়াইয়াও ঠাকুরকে খাওয়াইয়া দিত। ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত প্রতিদিনই হনুমানটি 3 থেকে 4 বার এইভাবে আসা যাওয়া করিত। কিন্তু ঠাকুর যেদিন রোগমুক্ত হইলেন সেদিন হইতে আর ইহাকে দেখা যায় নাই। যতদূর স্মরণ হয়, এই প্রসঙ্গেই ঠাকুর আমাকে দামিনীমার গল্পটি বলিয়াছিলেন। ভবানীপুর বকুল বাগানে কোনো এক মুকুজ্জে পরিবারে একটি বাগান বাড়ি ছিল। সেখানেই বাগানের এক কোণে একখানা মাটির ঘরে এক ভদ্রমহিলা বাস করিতেন। ইনি ছিলেন ঠাকুরের এক নিষ্ঠ সেবিকা, এবং ঠাকুর ইহাকে দামিনী মা বলিয়া সম্বোধন করিতেন। দামিনী মা সপ্তাহে 1 দিন কি 2 দিন প্রাতকালে 2টি ভাত সিদ্ধ করিয়া খাইতেন, আর বাকি কয়টি দিন শুধু জল খাইয়াই কাটাইতেন। ঠাকুর কখনো কখনো এই দামিনীমার নিকটে আসিয়া থাকিতেন। দামিনীমার 2টি বিষধর কালসর্প ছিল। তাহারা এই ঘরেই থাকিত, এবং তিনি তাহাদের নামকরণ করিয়াছিলেন কানাই
আর নিতাই। ঠাকুর বলিলেন যে যেদিন দ্বিপ্রহরে রৌদ্র একেবারে ঝাঝা করিয়া উঠিত এবং অসহ্য গরমে সকলকে অস্থির করিয়া ফেলিত, তখন এই কানাই নিতাই ধীরে ধীরে আসিয়া ঠাকুরের উপর শুইয়া থাকিত। ঠাকুরকে এই গ্রীষ্মতাপের মধ্যে খানিকটা আরামে রাখাই যে তাহার উদ্দেশ্য, ইহা সহজেই বোঝা যাইত। যাহারা ঠাকুরকে জানেন না তাহাদের অনেকেরই নিকটেই হয়তো কথাটা নিতান্ত অবিশ্বাস্য বলিয়া মনে হইবে, কিন্তু মনুষ্যেতর জীবজন্তুদের সহিত ঠাকুরের যে একটা অন্তরঙ্গতা ছিল, তিনিও তাহাদের বুঝিতেন এবং তাহারাও তাহাকে বুঝিত। এ বিষয়ে আমার নিজের মনে কোনো সন্দেহই নাই। কবিবর নবীনচন্দ্র লিখিয়াছিলেন, সর্প দংশন করিতে গরু মহিষ মারিতে আসিতেছে, আর রাম ঠাকুর বারণ করা মাত্র চলিয়া গিয়াছেন। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা হইতেই কবিবরের এই কথাটা সাক্ষ্য দিতে পারি। বেদবাণীর 2য় খণ্ডের সম্পাদকীয়তে আমি একটি ঘটনা বিবৃত করিয়াছিলাম। নিতান্ত প্রয়োজন বোধে আবার এইখানে তাহার উল্লেখ করিব। আমার দর্জিপাড়ার বাসায় মেঝের উপর পাতা বিছানায় ঠাকুর বসিয়া আছেন। আমি ও আর একজন ভদ্রলোক পাশেই একখানা মাদুরের উপর বসিয়া আছি। এমন সময় হঠাৎ দেখি যে এক ভীষণ দর্শন বিচ্ছু, যেটা কাঁকড়া বিছে, বিছানার উপর ধীরে ধীরে উঠিয়া তাহার দিকে অগ্রসর হইতেছে। আমি তো চিৎকার করিয়া উঠিলাম এবং সঙ্গে সঙ্গে ঘরের কোণে রক্ষিত একখানা লাঠি হাতে তুলিয়া লইলাম। ঠাকুর বলিলেন, মারিবেন না, ও কোনো অনিষ্ট করিবে না। মনে হইল যেন অঙ্গুলি সংকেতে উহার নিষ্ক্রমণের পথ দেখাইয়া দিলেন, এবং আমরা আশ্চর্য হইয়া গেলাম যে ঠাকুরের অভিভাবিত পথেই বিচ্ছুটি ধীরে ধীরে বাহির হইয়া গেল। এই ঘটনার আনুমানিক 1 বৎসর পরে ঠাকুর আমার সেই বিডন স্ট্রিটের মেসে আসিয়াছিলেন। বৈকালে আমাকে বলিলেন, চলেন একটু বেড়াইয়া আসি। তৎক্ষণাৎ বাহির হইয়া পড়িলাম এবং বিডন স্ট্রিট ধরিয়া পশ্চিম দিকে চলিয়া সেন্ট্রাল এভিনিউর মোড়ে আসিয়া উপস্থিত হইলাম। এই রাস্তাটা তখনও ভালোভাবে চালু হয় নাই, তথাপি ঠাকুর এই পথেই দক্ষিণ দিকে অগ্রসর হইলেন এবং খানিকটা দূরে যাইয়া বাঁ হাতের একটি গলিতে ঢুকিয়া আবার পূর্ব দিকে চলিতে লাগিলেন। আমিও তাহার সঙ্গে সঙ্গে চলিলাম। কিছু দূর আসিতেই পালান পালান, মোষ খেপেছে একাধিক ব্যক্তির এইরূপ মিলিত চিৎকার কানে আসিল। নিকটেই একটা সংকীর্ণ গলি ছিল। আমি ঠাকুরকে বলিলাম, চলুন এই গলির ভিতরে ঢুকিয়া পড়ি। ঠাকুর বলিলেন, কোনো ভয় নাই, এইখানেই দাঁড়াইয়া থাকেন। আমি ঠাকুরের পাশ ঘেঁষিয়া দাঁড়াইলাম। ভয় যে ছিল না এমন কথা বলিলে মিথ্যা কথা বলা হইবে। আধ মিনিটের মধ্যেই দেখিলাম যে একটা প্রকাণ্ড মোষ শিং উঁচাইয়া ক্ষিপ্র বেগে ধাইয়া আসিতেছে। ঠাকুর এক দৃষ্টে মোষটির দিকে তাকাইয়া রহিলেন এবং সঙ্গে সঙ্গেই উহার গতি মন্থর হইয়া গেল। আমাদের নিকটে আসিয়া মোষটি একটু দাঁড়াইল। ঠাকুর উহার গায়ে হাত বুলাইয়া দিলেন এবং সে ধীরে ধীরে স্বাভাবিক গতিতে চলিয়া গেল। ক্ষিপ্ততার আর কোনো লক্ষণই তাহার মধ্যে দেখা গেল না। তো বন্ধুরা, আমি পাঠকে আজকে আর এখানে বিরাম দেব, আর এগিয়ে নিয়ে যাব না। আমরা ক্রমশ পাঠ যখন এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু ঠাকুরের সম্বন্ধে অনেক কিছুই জানতে পারছি লেখকের লেখার মাধ্যমে। তো এগুলো তো স্বাভাবিক ঘটনা নয় না, উনি স্বয়ং ভগবান বলেই না এই সাপের ঘটনা, মোষের ঘটনা, বিচ্ছুর ঘটনা সবই ভগবান বলেই এইগুলো লেখার মাধ্যমে যে তুলে ধরেছেন, আমরা সেই লেখা থেকে বুঝতে পারি উনি স্বয়ং ভগবান। শ্রী রাম ঠাকুর আমাদের শ্রী ভগবান। জয় রাম, জয় রাম, জয় রাম। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আরও সব বন্ধুরা যেন জানতে পারে আমাদের গুরুদেব সম্বন্ধে।